যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা স্যার, লুপ, কারেন্ট লুপ, হ্যাঁ বলো। বলছি মানে সেদিন একটা ইয়ে করেছিলেন না, বলেছিলেন না যে মানে মানে প্রত্যেকটা এর মধ্যে একটা চৌম্বক ধর্ম আছে হুম প্রত্যেকটা বস্তুর মধ্যেই। এবার হুম সেই বস্তুর মধ্যে মানে ওটা তো স্যার ইয়ে মানে ইলেকট্রনের জন্যই হয় নাকি? ফ্রি হুম ইলেকট্রন যে ইলেকট্রন যে থাকে। ইলেকট্রনের জন্য হয় হ্যাঁ, বললে হবে না, শুধু বলতে হবে ইলেকট্রন কক্ষপথে ঘূর্ণনের জন্য হয়। ইলেকট্রনের কক্ষপথে ঘূর্ণনের জন্য। ও আচ্ছা, ঠিক ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি হবে ম্যাগনেটিক ডাইপোল ইন অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়েছে, ধরো তার স্ট্রেংথ হচ্ছে বি, এবং সেটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। সেখানে একটা কারেন্ট লুপ, একটা তারের কয়েলকে আমরা পারপেন্ডিকুলার রেখেছি। সেই পারপেন্ডিকুলার রাখার পর দেখা যাচ্ছে তারপর কোনো টর্ক এক্সপিরিয়েন্সড হচ্ছে না, সে নর্মাল অবস্থায় আছে। এইবার আমি যদি সেটাকে তার ওই রেস্টে থাকা অবস্থা থেকে ডিস্টার্ব করি, অর্থাৎ একটুখানি টুইস্ট করে দিই, অর্থাৎ সরিয়ে দিই, দেখা যাবে সেই কয়েলটা আবার তার আগের অবস্থানে ফেরবার চেষ্টা করছে। অর্থাৎ দেয়ার ইজ সাম potential energy stored in the coil. সেই পোটেনশিয়াল এনার্জিটা কত না, টর্ক যেটা এক্সপিরিয়েন্স করলো সেই টর্কটা আগে বার করা হয়েছে। টর্কের ফর্মুলা এম ক্রস বি। এইটা অলরেডি আগের পার্টটা যদি পড়ে থাকো তাহলে এখানে অলরেডি টর্কের সঙ্গে যে তোমার রাশিমালা ম্যাগনেটিক ফিল্ডের, সেটা দেখতে পাবে, বইতে অলরেডি দেওয়া আছে। এবং ইলেকট্রিক ফিল্ডের বেলা একটা জিনিস আমরা পুরনো পড়ায় যদি একটু ফেরত যাই, দেখবে ইলেকট্রিক ফিল্ডের বেলাও টর্ক ইকুয়াল টু ওখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনটু ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ পিই, পি ক্রস ই করলেও আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ডে টর্ক পেয়েছিলাম। পিটা ছিল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, আর ইটা ছিল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ঠিক একই রকমভাবে সিমিলারিটি আছে এই বিষয়গুলোর মধ্যে। তা তোমার এমটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আর বিটা হচ্ছে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে ওই কয়েলটাকে রাখা হয়েছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ হচ্ছে বি। তাহলে আমাদের এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, সেই ফর্মুলা অনুযায়ী এইটা হচ্ছে এম বি সাইন থিটা। আমি যদি স্কেলার পার্টটা নিয়েই এগোই, আমি এন ক্যাপ টেন ক্যাপ ইউনিট ভেক্টরগুলো বাদ রাখলাম, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে টাও ডি থিটা। অর্থাৎ টর্কের বেলায় ওয়ার্ক ডানের ফর্মুলা, অর্থাৎ আমাদের ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয়, কিন্তু টর্কের বেলায় ফর রোটেশনাল ডাইনামিক্স ওয়ার্ক ডান হচ্ছে টর্ক ইন্টু ডি থিটা। এটা ক্লাস 11-এ ওয়ার্ক ডান বা যখন রোটেশনাল ডাইনামিক্স পড়েছি তখন এসেছিল, যদি মনে থাকে ভালো। আচ্ছা, স্থিতিশক্তি সঞ্চয়ের পরিমাণ কতটা স্থিতিশক্তি সঞ্চয় করবে সেটা কৃতকার্যের সঙ্গে সমান। তাহলে টাও ডি থিটা হচ্ছে তার মানে এম বি সাইন থিটা ইন্টু ডি থিটা, কারণ টর্কের ভ্যালু হচ্ছে এম বি সাইন থিটা। তাহলে এবার তোমার ইউ কত বেরোবে, ইউটা আমাদের ইন্টিগ্রেট করে পাওয়া যাবে। এই ইউটা হবে তার মানে এমবি আমাদের ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল। যে কয়েলটা নিয়েছি সেটা তো একটা নির্দিষ্ট কয়েল, তার মধ্যে দিয়ে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ভ্যালুটাও ফিক্সড, বিটাও ফিক্সড। শুধু ফিক্সড কোনটা নয়, আমি কতটা অ্যাঙ্গেলে এটাকে মেকিয়েছি, অর্থাৎ কয়েলটাকে হেলিয়েছি, সেই অ্যাঙ্গেলটা ফিক্সড নয়। তাহলে আমার ইন্টিগ্রেশনটা হবে কেবলমাত্র সাইন থিটার উপর, সাইন থিটা ডি থিটার উপর ইন্টিগ্রেশন হলো। তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জ ধরা যাক থিটা ওয়ান টু থিটা টু। তাহলে সেটা করলে এমবি কমন, এমবি তো বাইরে, তাহলে সাইন থিটা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা। আর এর আপার লিমিট যদি থিটা টু, লোয়ার লিমিট যদি থিটা ওয়ান হয়, তাহলে তোমার এই কস থিটা মাইনাস মাইনাস কস থিটা টু, মাইনাস ও মাইনাস মানে প্লাস থিটা ওয়ান। তাহলে কস থিটা ওয়ান টার্মটা আগে গেছে, কস টু টার্মটা পরে গেছে। এইবার যদি থিটা ওয়ানটা আমরা ধরি 90 ডিগ্রি, অর্থাৎ সুষম চৌম্বক ক্ষেত্রের স্থিতিশক্তি সর্বাধিক হচ্ছে 90 ডিগ্রিতে। সেই মানে অর্থাৎ আমি যদি ওই অবস্থায় ওই কয়েলটাকে
90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করিয়ে দিই, হেলিয়ে দিই, তাহলে সবচেয়ে বেশি পরিমাণ স্থিতিশক্তি তার মধ্যে সঞ্চিত হবে। সেই স্থিতিশক্তির মানটা তখন থিটা 1 এর ভ্যালুটা যদি 90 ডিগ্রি বসাও, থিটা cos 90 হচ্ছে 0, অর্থাৎ mb মাইনাস cos থিটা মাইনাস mb cos থিটা। আর থিটা 2টাকে একটা আরবিট্রারি থিটা যদি বসাই, তাহলে cos 0 মাইনাস cos থিটা, যখন চৌম্বক ক্ষেত্র অভিমুখ থেকে থিটা কোণে চৌম্বককে ঘোরানো হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র অভিমুখ থেকে থিটা কোণ মাপি যদি, আমরা তখন থিটা কোণটা মাপছিলাম হচ্ছে ওই কয়েলের ইনিশিয়াল পজিশন থেকে থিটা কোণে চৌম্বক ক্ষেত্র বলবো না, অ্যাঙ্গেলটাকে মাপছিলাম। কিন্তু এখন যদি চৌম্বক ক্ষেত্র অভিমুখ থেকে যদি থিটা কোণে মাপি, তখন এই অ্যাঙ্গেলটা তখন আর 90 ডিগ্রি, থিটা 1 এর ভ্যালুটা তখন 90 ডিগ্রি হবে না, থিটা কোণের ভ্যালুটা তখন 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি হলে cos 0 মাইনাস cos থিটা, তার বেলায় হচ্ছে, তার মানে আমার জেনারেল ফর্মুলাটা দাঁড়াচ্ছে mb 1 মাইনাস cos থিটা। এটা যখন নিচে বই থেকে পড়বে, তখন বইয়ের ছবিটা দেওয়া আছে, একটা ছবি, সেই ছবিটা দেখে নিজের মানে জাস্ট সেন্স খাটিয়ে ভাববার চেষ্টা করবে, বাঁ দিকে ঘোরালে কি হবে, ডান দিকে ঘোরালে কি হবে, কত ডিগ্রিতে ঘোরালে আস্তে আস্তে টর্কটা বাড়বে, মানে অর্থাৎ আমার ওর যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে সেইটা বাড়বে। সেটা একটু ভাবনা চিন্তা করে পড়বে, বুঝতে অসুবিধা হবে না। আমরা নেক্সট যে জিনিসটা পড়বো, তুল্য সলিনয়েড রূপে দণ্ড চুম্বক, সলিনয়েড অ্যাজ এন ইকুইভ্যালেন্ট টু এ বার ম্যাগনেট। আমরা অর্থাৎ একটা বার ম্যাগনেট বা একটা দণ্ড চুম্বক যেভাবে আচরণ করে, সেই আচরণটা আমরা সলিনয়েডের মধ্যেও দেখতে পাই। অর্থাৎ আমরা বার ম্যাগনেটের সাহায্যে যা যা কাজ করতে পারি দণ্ড চুম্বকের সাহায্যে, সেই কাজগুলো একটা সলিনয়েডের সাহায্যে করতে পারি। অর্থাৎ আমরা সলিনয়েডটাকে যদি দণ্ড চুম্বকের সঙ্গে মিল করাতে চাই, মিলটা কিভাবে হবে সেটা একটু দেখব। কিভাবে দেখব, ধরা যাক হবে হচ্ছে এই ধরো একটা কয়েল, এই কয়েলে কারেন্ট ফ্লো করছে। তুমি বলেছি কি, যখন যে এন্ড থেকে দেখলে ক্লকওয়াইজ দেখবে কারেন্টটা, মানে তারটা ঘুরছে, মানে তারটা নয়, মানে কারেন্টটা ঘুরছে, সেই এন্ডে সাউথ পোল থাকবে। আর যে এন্ডে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সেই এন্ডে নর্থ পোল থাকবে। এটা আগেও আলোচনা করেছি। এইবার এইখানে তার মানে ধরো একটা সলিনয়েড আছে, সলিনয়েডের প্রত্যেকটা লুপ, সলিনয়েডের প্রত্যেকটা লুপ তোমার এখানে, তার মানে এই বাঁ পাশের যে ছবিটা, অর্থাৎ এখানে তোমার সাউথ পোল আছে, নর্থ পোল আছে, তাহলে প্রত্যেকটা লুপেরই এরকম সাউথ পোল নর্থ পোল থাকবে, তার মধ্যে যদি কারেন্ট ফ্লো করবে। আমি এইটার সঙ্গে মিলিয়ে ভাবছি, এর এই দিকটা যদি সাউথ পোল হয়ে থাকে, তাহলে এটারও এইখানে সাউথ পোল, এটারও এইখানে সাউথ পোল, এই লুপটার জন্য এইখানে একটা সাউথ পোল হবে, প্রত্যেকটার জন্য তাই হবে। আর ডান পাশে নর্থ পোল হবে। এই মাঝে নর্থ সাউথ পরস্পরকে ব্যালেন্স করে দেবে, কাউন্টার ব্যালেন্স করবে। শুধু একমাত্র প্রান্তের যে সাউথ পোল আর নর্থ পোলটা তৈরি হবে, সেই দুটো থেকে যাবে। অর্থাৎ ঠিক যেন একটা দণ্ড চুম্বকে আমরা যদি অনেকগুলো টুকরো করি, সেই প্রত্যেকটা টুকরোরই তো নর্থ সাউথ এরকম থাকে, সেইগুলোকে যদি একসঙ্গে জুড়ে দিই, এরকমই জিনিসটা দাঁড়ায়। ছবিটা দেখে পরিষ্কার বুঝতে পারছো। এইবার আমরা একটা হিসেব করে দেব। হিসেবটা কিরকমভাবে করবো না, এই ধরনের একটা সলিনয়েডের আমরা শুধু এই তারের মাথাগুলো এঁকেছি। এইখান দিয়ে কারেন্ট তার মানে স্ক্রিন ছেড়ে বাইরের দিকে বেরোচ্ছে, আর এইখানে স্ক্রিনের মধ্যে ভিতরের দিকে ঢুকছে। এই প্যাঁচ খেলো, আবার ভেতরে ঢুকলো, ঢুকে আবার বাইরে বেরোলো, আবার এখানে ভেতরে ঢুকলো। এই ঘটনাটা প্রত্যেকটার বেলাতেই ঘটছে। এবার আমরা করেছি কি, এইটা মনে করেছি সলিনয়েডের মিড পয়েন্ট, এই যেখানটা ছেদ বিন্দুটা দেখিয়েছি, আরটা হচ্ছে সলিনয়েডের ব্যাসার্ধ। এইবার এইখান থেকে পি বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড কত সেটা মাপতে চাইছি। এবার এইটা মিড পয়েন্ট থেকে এক্স দূরত্বে ধরা যাক আমরা একটা ছোট্ট অংশ ডিএক্স এর জন্য কি ঘটনা ঘটছে আমরা আগে দেখে নিই। তাহলে হোয়াট ইজ ট্রু ফর ডিএক্স,
সেটা আমি এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি ইন্টিগ্রেট করব, তাহলে গোটা সলিনয়েডটার ক্ষেত্রে কত কন্ট্রিবিউশন সেটা পেয়ে যাব। এবার এক্ষেত্রে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যদি আর যদি এক্স এর থেকে অনেক দূরে হয় তাহলে কিন্তু এত কাণ্ড করার দরকার নেই। আচ্ছা, আমরা তার আগে আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে এক্সপ্রেশনটা লিখেছি মিউ জিরো এন আই আর স্কোয়ার 2 ইন্টু আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা কোথা থেকে পেলেন স্যার? এই প্রশ্নটা যদি করো তাহলে আমাকে আবার সেই বায়ার্ড-সাভার্স ল এর অ্যাপ্লিকেশনে ফেরত যেতে হবে। অর্থাৎ সেইখানে দেখো বায়ার্ড-সাভার্স ল এর অ্যাপ্লিকেশনে একটা এক্সপ্রেশন আমার এসেছিল মিউ জিরো এন আই আর স্কোয়ার ডিএক্স বাই তলায় 2 ছিল, আর এই আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই জিনিসটা কি না, এই আর মাইনাস এক্স মানে আমার ধরো আমি এই ডিএক্স পরিমাণ স্ট্রিপটা একদম তো মিড পয়েন্টে নেই, মিড পয়েন্ট থেকে একটু দূরে আছে, তাহলে আমার এইটা যদি আর হয়, এইটা যদি এক্স হয়, তাহলে পি বিন্দু থেকে ডিএক্স স্ট্রিপটার দূরত্ব হচ্ছে ধরুন আর মাইনাস এক্স, আর ক্যাপিটাল আরটা হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে ভালো করে ভাবি, আমি আবার সেই ফেরত যাওয়ার চেষ্টা করি, না হলে বুঝতে পারছি সব ওনার মতো তাকিয়ে আছে। এই এক্সপ্রেশনটা চলে এসেছি, এই এক্সপ্রেশনটা, অর্থাৎ এইটা ছিল সেই আর ব্যাসার্ধটা, এইটা ছিল এক্স, এইটাই তার মানে আমার এখানে আর মাইনাস এক্স, অর্থাৎ আমার যে এক্সপ্রেশনটা এসেছিল ইন্টিগ্রেশনের সময়, অর্থাৎ তোমার বা ইন্টিগ্রেশনের পরেও বলতে পারো মিউ জিরো আই আর স্কোয়ার বাই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার এসছে, যেহেতু এখানে এই দূরত্বটা নেট হচ্ছে এক্স, এখানে এক্স স্কোয়ার এসছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই ক্ষেত্রে এক্স নয়, ওখানে আর মাইনাস এক্স আসার যুক্তিটা বুঝতে পেরেছো। এবং এখানেও দেখো হোল টু দি পাওয়ার 3/2 আছে, ওখানেও তাই এসছে, আর ওখানে একটা এন টার্ম এসছে, কারণ আমরা এখানে একটাই লুপ কল্পনা করেছিলাম, ওখানে কিন্তু ওই ডিএক্স পরিমাণ যে অংশটা, তাদের ছবিতে হয়তো একটা লুপ দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে এইটুকু অংশের মধ্যে তো ঘন ঘন যদি পাক হয়, এন খানা যদি পাক থেকে থাকে, তাহলে এন আই কারেন্ট নেট ফ্লো করছে, তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে কি না মাইনাস এল টু প্লাস এল, কারণ আমি এইটা মিড পয়েন্ট ধরেছি, এদিকটা প্লাস এল এদিকটা মাইনাস এল, আমরা তার জন্য ইন্টিগ্রেশনটা মাইনাস এল টু প্লাস এল করে এই ডিএক্স বাই আর কিউব রেখেছি, সবগুলোই কনস্ট্যান্ট, শুধু এলটা এক্স, এই এক্স ফ্যাক্টরটা ডিএক্সটার উপর ইন্টিগ্রেশন, তাহলে ডিএক্সটা কোথায় ভ্যারি করতে পারে, আমার যদি এইটা মিড পয়েন্ট হয়, এদিকটা মাইনাস এল হয়, এদিকটা প্লাস এল হয়, তাহলে এই মাইনাস এল থেকে প্লাস এল এই গোটা লেন্থটা ভ্যারি করতে পারে। এইটা যদি ইন্টিগ্রেট করি তাহলে এখানে 2l আসবে ইন্টিগ্রেশন করলে, ডিএক্স ইন্টিগ্রেশন এক্স, এখানে যদি আমি ভ্যালু বসাই এল মাইনাস ও মাইনাস এল মানে 2l, 2 আর 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি এক্সপ্রেশনটা এলো মিউ জিরো এন আই আর স্কোয়ার এল বাই আর কিউ। এবার যদি আরটা অনেক বড় হয়, যেটা একটু আগেও আলোচনা করেছি, এক্স এর থেকে অনেকটা বড় হয়, তাহলে আর মাইনাস এক্স ও আর ধরবো, আর স্কোয়ার প্লাস আর ক্যাপিটাল আর স্কোয়ার, হ্যাঁ, অর্থাৎ এর ব্যাসার্ধটার তুলনায় এই দূরত্বটা যদি অনেক বড় হয় তাহলে সেটাও আর স্কোয়ার ধরবো, সেইটা যদি ধরা হয় তাহলে আমার এক্সপ্রেশনের মধ্যে এই ক্যাপিটাল আর স্কোয়ার বাই আর কিউব এই যে টার্মটা আছে, এই টার্মটায় কিছু একটা আমায় করতে হবে আর কি, অর্থাৎ একটু কারেকশন করতে হবে। সেই কারেকশনটা কীরকমভাবে করবো, বি ইকুয়াল টু মিউ জিরো এন আই আর স্কোয়ার এল বাই আর কিউব এটা ছিল, আমরা 4 পাই দিয়ে তলায় গুণ করলাম, 4 পাই দিয়ে পাশে গুণ করলাম, এইবার মিউ জিরো বাই 4 পাই এস, এই 4 পাইটাকে দেখো 2 আই ইন্টু পাই আর স্কোয়ার লিখেছি একটা পার্ট, আর এন ইন্টু 12 আর একটা পার্ট। এবার মিউ জিরো বাই 4 পাই যেমন আছে রইল, পাই আর স্কোয়ার মানে এরিয়া অফ দ্য সলিনয়েড, এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য সলিনয়েড, তাহলে সেটা যদি এ হয় তাহলে 2ia হলো, আর এন ইন্টু 12টা তো ছিল হচ্ছে তোমার এই সলিনয়েডের দৈর্ঘ্যটা তো এদিকটা প্লাস এল বলেছে, এদিকটা মাইনাস এল, তাহলে সলিনয়েডের নেট দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে সলিনয়েডের দৈর্ঘ্য যদি 12 হয়, এন ইন্টু 12 হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস অফ দ্য সলিনয়েড, সেটাকে ক্যাপিটাল এন দিয়ে লিখেছি, তাহলে ক্যাপিটাল এন ইন্টু পাই আর স্কোয়ার,
তাহলে পাই আর স্কোয়ার এ, তাহলে আলটিমেটলি মিউ জিরো এন বাই ফোর পাই ইন্টু টু আই এ। এবার এম হচ্ছে আই এ, অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্টের যে ফর্মুলা সেটা হচ্ছে আই এ। তাহলে আই এর বদলে আমরা টু এম বসাতে পারি। এবার দেখো ভালো করে যে আমার এইটা কার জন্য বেরোলো, এটা বেরোলো হচ্ছে সলিনয়েডের জন্য। আমরা যদি এই একই এক্সপ্রেশন বার ম্যাগনেটের জন্য ব্যবহার করি, এই একই ধরনের এক্সপ্রেশন বেরোবে। অর্থাৎ আমরা সলিনয়েডের বেলাতেও যা পাবো বার ম্যাগনেটের জন্য তাই পাবো। আচ্ছা, এরপর একটা ব্যাপার আছে তোমাদের এই জায়গাটায়, একটা কথা, নেক্সট একটা টপিক শুরু হচ্ছে। সেই টপিক শুরু হওয়ার আগে এই আমরা তখন পর্যন্ত এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে কি ঘটনা ঘটছে সেইগুলো, বা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে কি ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, সেইখানে আমরা এতক্ষণ নিজেদের আবদ্ধ রেখেছিলাম। এরপরে আমরা পুরোপুরি মানে ম্যাগনেটিজম ইন ম্যাটার যখন ঢুকবো পুরোপুরি, অর্থাৎ একটা অ্যাটমের মধ্যে যখন ইলেকট্রনগুলো তার নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তার বেলায় কীরকম ম্যাগনেটিক ফিল্ড বা তার ম্যাগনেটিক ফিল্ডের কীরকম এক্সপ্রেশন আসবে। একটা তো তার মধ্যে বোর ম্যাগনেটন করে রেখেছি, সেইগুলো কিন্তু আমরা এবার একটু দেখব। এই অবধি কিছু প্রশ্ন থাকলে বলে ফেলো। কিছু নতুন টার্ম না স্যার। টার্মগুলো সম্বন্ধে পরীক্ষাতে বিশেষ করে সংজ্ঞা লিখতে দেয় অনেক সময়, তা টার্মগুলো আগে একটুখানি শিখে নিই। নতুন একটা টার্ম দেখো, এখানে দেখতেই পাচ্ছ, চুম্বকন তীব্রতা বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। অর্থাৎ কোনো একটা সাবস্টেন্স কতটা তীব্রভাবে চুম্বকত্ব লাভ করছে। এক্ষেত্রে অবশ্য তোমার একটা জিনিস বলি এবার, যে ধরো সাধারণ তাপমাত্রায় আমরা একটা চুম্বক পদার্থের কথা ভাবি। চুম্বক পদার্থ তোমার চুম্বক ধর্ম নেই, কিন্তু তাকে যদি চুম্বকিত করা যায় তখন সেটা চুম্বক ধর্ম দেখায়। এই যে চুম্বকিত করা, অর্থাৎ আমাকে চুম্বকিত করতে গেলে কি করা হয় না, আমাকে বাইরে থেকে একটা তীব্র চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি ওই চুম্বক পদার্থটাকে রাখা হয়, তখন ওর মধ্যে থাকা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো যেটা যেদিকে ঘুরছিল, প্রত্যেকটা তো ধরো আলাদা আলাদা ওরিয়েন্টেশন, আলাদা আলাদা দিক ছিল, তারা তোমার প্রত্যেকটি অ্যাটমের একটা যে তোমার তার জন্য যে ম্যাগনেটিজমে যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে অ্যালাইনড হয়ে যায়, সজ্জিত হয়ে যায়। ফলে তখন আমরা দেখতে পাই যে ওই চুম্বক পদার্থটা চুম্বকের মতো আচরণ করতে শুরু করেছে। তা এই ক্ষেত্রে একটা কথা বলার দরকার পড়ে, সেটা হচ্ছে যে যদি একটা পরমাণু বলবো না, একটা বস্তুর মধ্যে থাকা সমস্ত পরমাণুর ক্ষেত্রে যে আলাদা আলাদাভাবে অনুচুম্বকগুলি ছিল, সেই অনুচুম্বকগুলি যদি সবকটা একটা নির্দিষ্ট অভিমুখে তাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাকে অ্যালাইন করে দেয়, তাহলে আমি বাইরে থেকে চৌম্বক ক্ষেত্রের মানটা যদি আরো তীব্র করি, সেক্ষেত্রে নতুন করে আর কোনো পরমাণু ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আর ওই চুম্বক ক্ষেত্র অভিমুখে সজ্জিত হতে পারবে না। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, একটা সহজ উদাহরণ দিয়ে বলতে গেলে, যে ধরা যাক তুমি মানে কোনো একটা ধরো একটা বালতি নিয়েছো, বালতির মধ্যে তুমি জল রাখবে। এইবার তুমি যদি 2 মগ ঢালো, বালতিটা একটুখানি ভর্তি হলো, দেখা গেল 20 মগ জল ঢাললে বালতিটা পুরো ভর্তি হয়ে যায়। তাহলে তুমি ম্যাক্সিমাম বালতিটার মধ্যে 20 মগই জল ঢালতে পারবে, তার বেশি পারবে না। তুমি যদি তার উপর 20 মগের জায়গায় যদি 25 মগ জল ঢালো, অতিরিক্ত জলটা বালতি গা বেয়ে গড়িয়ে পড়ে যাবে। অর্থাৎ ঠিক একই রকম ভাবে বলতে চাইছি
যে বহিস্থ চৌম্বক ক্ষেত্রটা ওই পদার্থ বা ওই বস্তুটার মধ্যে থাকা পরমাণুগুলোর চৌম্বক দ্বিমেরু ভ্রামকগুলোকে একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন্ড করছে। এবার যতগুলো মোট পরমাণু আছে সবগুলোকেই ধরা যাক আমি 100 টেসলা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে আমি রেখেছি, ফলে সবগুলো একটা নির্দিষ্ট অভিমুখে অ্যালাইন্ড হয়ে গেছে। আর কোনো এমন পরমাণু বসে নেই, পরমাণু ফাঁকা নেই যেটা এখনো অ্যালাইন্ড হয়নি। তাহলে আমি যদি বাইরের চৌম্বকক্ষেত্র ভ্যালুটা 100 টেসলা থেকে 150 টেসলা করি, তাহলে আর নতুন করে কোনো চুম্বকের পরমাণু ভ্রামক ওই অভিমুখে সজ্জিত হবার আর কোনো অপশন নেই, চান্স নেই, সম্ভাবনা নেই। তাহলে আমরা সেই ক্ষেত্রে যে জায়গাটায় পৌঁছে যাবো সেটাকে বলা হয় চৌম্বক সম্পৃক্তি, বলা হয় ম্যাগনেটিক স্যাচুরেশন বলে। আর চুম্বকন তীব্রতা বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনের একটা ডেফিনেশন আছে, বইতেও দেখতে পাবে, যে বস্তুর প্রতি একক আয়তনে অর্জিত চৌম্বক ভ্রামককে ওর চুম্বকন তীব্রতা বলে। অর্থাৎ যে বস্তুটা নিয়েছো তার একক আয়তন যদি তুমি কল্পনা করো, সেই একক আয়তনের মধ্যে যত চৌম্বক ভ্রামক তৈরি হয়েছে আর কি ওই একটা নির্দিষ্ট অভিমুখে, বাইরের যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখে, সেই একক আয়তনে টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা তৈরি হয়েছে বা অ্যালাইন্ড হয়েছে, সেই সংখ্যাটাই হচ্ছে চুম্বকন তীব্রতা। এবং এটা একটা ভেক্টর রাশি, কারণ বুঝতেই পারছো এম নিচে একটা ভেক্টর রাশি, সেটা আয়তন দিয়ে ভাগ করছি, আয়তন স্কেলার, তাহলে চুম্বকন তীব্রতা আই সেটাও নিশ্চয়ই ভেক্টর রাশি হবে। আচ্ছা, এরপর আমরা যদি একটা নতুন টার্মে যাই, সেটা হচ্ছে তোমার এখানে কাপ্পায় চলে গেছি একবার, তাই তো? কাপ্পা ছাড়া আচ্ছা, কাপ্পা জিনিসটা কি একটুখানি আগে এখানে ধরো লেখা আছে কি না, এখানে লেখা নেই, আমি মুখে বলে দিচ্ছি। এবার দেখো এই আই এর ভ্যালুটা, অর্থাৎ এই যে চুম্বকন তীব্রতা, তাহলে কার উপর ডিপেন্ড করছে না, বাইরে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা দিয়েছো তার ইন্টেন্সিটির উপর, তার তীব্রতার উপর ডিপেন্ড করছে। সেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা যদি এইচ বলি, তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু আই, বা আই ইজ প্রপোর্শনাল টু এইচ, উল্টোটাও লিখতে পারি। মানে আই ইজ প্রপোর্শনাল টু এইচ যদি হয়, তাহলে ইকুয়েশন ফরম্যাটে লিখতে গেলে আমার একটা তোমার কি বলে লাগবে, যেটাকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম লাগবে, সেটাকে বলা হয়, সেটাকে এই যে চিহ্নটা, এটা হচ্ছে কাপ্পা। এই কাপ্পা তার মানে আই ইজ ইকুয়াল টু, এখানে অবশ্য লেখার জায়গা, এইচটা হচ্ছে intensity of external magnetic field। এই আমি যখন এই রিলেশনটা যখন ইকুয়েশন ফরম্যাটে নিয়ে যাব, তখন এই আই প্রপোর্শনাল টু এই সম্পর্কটা না রেখে আমরা কি লিখব তখন, অর্থাৎ এটাকে তখন এই প্রপোর্শনাল টু চিহ্নটাকে তুলে দিয়ে একটা সমান চিহ্ন দিয়ে কেই লিখছি। একটা এই কাপ্পাটা হচ্ছে সেই কনস্ট্যান্ট। এইবার কাপ্পা যদি পজিটিভ হয়, তাহলে এই রিলেশন অনুযায়ী মিউ ইকুয়াল টু মিউ 0 1 প্লাস কাপ্পা, এই রাশির মধ্যে কাপ্পা পজিটিভ হলে মিউ ইকুয়াল টু মিউ ইজ গ্রেটার দ্যান মিউ 0, অর্থাৎ মিউটা কি না ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা পারমিয়াবিলিটি অফ দ্য মিডিয়াম,
আর মিউ জিরোটা হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। এই রিলেশনটা এটা প্রমাণ করা যায় মিউ ইকুয়াল টু মিউ জিরো ওয়ান প্লাস কাপ্পা। তাহলে সেক্ষেত্রে কাপ্পা যদি পজিটিভ হয় তাহলে রিলেটিভ পারমিয়াবিলিটি মিউ বাই মিউ জিরো সেটা তার মানে ওয়ান প্লাস কাপ্পা হবে, এখানে কোনাকুনি গুণ করে দিয়েছি, সেটা পজিটিভ হবে। তাহলে বি হচ্ছে মিউ আর ইন্টু বি জিরো, মিউ আর ইন্টু বি জিরো মানে হচ্ছে তোমার এই রিলেশন বিটা কি। এবার প্রশ্ন করবে যে স্যার এতক্ষণ তো বি এর কোথাও অস্তিত্ব ছিল না, বিটা কি না, বিটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে পদার্থের মধ্যে থাকা অণুগুলো যখন একটা নির্দিষ্ট সজ্জাতে অ্যালাইন্ড হয়ে গেল তখন সেই অণুগুলো কিন্তু যে ম্যাগনেটিক ফিল্ডই বলি তার যে জন্ম দেবে সেইটা হচ্ছে তোমার মিউ আর, মিউ আর বলছি বি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আর সেই বিটা হবে মিউ আর টাইমস বি জিরো। বি জিরোটা কি তাহলে স্যার, বি জিরোটা হচ্ছে যদি ওই পুরো সিস্টেমটা যদি শূন্য মাধ্যমে থাকে সেখানে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা যদি বি জিরো হয় তাহলে ওই মেটেরিয়ালটাকে তুমি অন্য কোনো মিডিয়ামে রেখেছো যার রিলেটিভ পারমিয়াবিলিটি মিউ আর, সেই ক্ষেত্রে কিন্তু এই সাবস্টেন্সটার ম্যাগনেটিক ফিল্ড যেটা জেনারেট করলো নিজের মধ্যে সেটা তখন বি হয়ে যাবে। বি যদি বি জিরোর থেকে বেশি হয় তাহলে আমরা প্যারাম্যাগনেটিক বলবো, আর বি যদি লেস দেন বি জিরো হয়, কাপ্পা যদি নেগেটিভ হয় সেটাকে আমরা ডায়াম্যাগনেটিক বলবো। আর ফর ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দেখা যাবে এই কাপ্পার ভ্যালুটা একের থেকে তো বড়ই, অনেক বড়। কাপ্পার ভ্যালু যদি পজিটিভ হয়, সামান্য পজিটিভ হয়, সেটা প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালরা দেখা যায় যে তারা বৈস্থ চুম্বক ক্ষেত্রে they are feebly attracted to an external magnetic field, তারা বৈস্থ চুম্বক ক্ষেত্রের মধ্যে খুব সামান্য পরিমাণে আকর্ষিত হয়। আর ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালরা they are feebly repelled in an external magnetic field। আর ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে তো জানোই তোমরা, আমরা ছোটবেলা থেকে কেবলমাত্র ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটাকেই ম্যাগনেটিক মেটেরিয়াল রূপে পড়ে এসেছি, তার বাইরে যে কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল হয় সেটা আমরা জানি। কিন্তু আসলে কিন্তু ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটা ক্ষেত্রে কাপ্পা অনেক বেশি, এবং সেটা আমরা ফিজিক্যালি বাইরে থেকে দেখতেও পাই যে খুব স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তবে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে ফিজিক্সটা একটু আলাদা। ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কিছু কিছু এরকম ডোমেন থাকে, ধরো এটা একটা জেলা, আর এই জেলার এইগুলো হচ্ছে সাবডিভিশন, এই যে ছোট ছোট অংশগুলো, এই যে বাউন্ডারি করা আছে এগুলো হচ্ছে সাবডিভিশন, বা এটা একটা রাজ্য। হ্যাঁ বুঝতে পারলাম, কি বলছো বলো, ছোট অংশ মানে বুঝতে পারলাম না, কি অংশ বললে বুঝতে পারলাম না। মানে ছোট ছোট কি বললেন না থাকে ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে? ও ক্ষুদ্র ক্ষুদ্র মানে অংশ থাকে যেগুলোকে ম্যাগনেটিক ডোমেন বলা হয়, ঠিক আছে। এই ধরো এটা একটা রাজ্য, এটা একটা স্টেট, আর এইগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট। অর্থাৎ এইখানে তোমার আমি যদি এই ছবিটা একটু বড় করে দেখি, এই ছবিটা, তাহলে এইটা একটা ধরো ডিস্ট্রিক্ট, এইটুকু আর একটা ডিস্ট্রিক্ট, এইটুকু আর একটা ডিস্ট্রিক্ট, এরকম এইগুলো হচ্ছে একটা ডিস্ট্রিক্ট। এবার এক একটা ডিস্ট্রিক্টের লোকের এক এক রকম মানসিকতা, তারা এই ডিস্ট্রিক্টের সমস্ত লোক এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আবার কেউ হয়তো এইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ দে আর র্যান্ডমলি ওরিয়েন্টেড। এবং এই যে অ্যারোগুলো এঁকেছি, দুটো করে তিনটে করে অ্যারো, এইগুলো হচ্ছে আসলে এর মধ্যে থাকা ম্যাগনেটিক ডাইপোলগুলোর মোমেন্টের ডিরেকশন শো করছে। অর্থাৎ সহজ কথা বলতে গেলে এই অংশটুকুর মধ্যে যতগুলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে তারা এই দিক বরাবর অ্যালাইন, এর বেলায় যতগুলো আছে তারা এই দিক বরাবর অ্যালাইন, কিন্তু দে আর র্যান্ডামলি অ্যালাইন। র্যান্ডামলি মানে কেউ কারোর সঙ্গে এ করে নেই, কারোর সঙ্গে
কোন দিকে মুখ করে থাকবে অ্যালাইনমেন্টটা, সেটা তারা প্রিডিটারমাইন্ড নয়, র্যান্ডামলি অ্যালাইন হয়ে আছে। যে কোনো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সে বলে এই ঘটনাটা দেখতে পাওয়া যায়। এবার নেট ডাইপোল মোমেন্ট, তাই জন্য নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এটা তাই জন্য 0। এইবার যখন আমি বাইরে চুম্বক ক্ষেত্র একটা চালিয়েছি, বহিস্থ চুম্বক ক্ষেত্র, এটা বি না দিয়ে এইচও লিখতে পারতাম, এইচ লেখাটাই বেটার ছিল, কারণ বহিস্থ চুম্বক ক্ষেত্র এই ক্ষেত্রে আমরা এইচ দিয়ে লিখছি। তারা দেখো সব একটা নির্দিষ্ট দিকে সজ্জিত হয়েছে। কি করে হলো না, ধরা যাক একটা ঘরের মধ্যে ঠেসে ঠেসে আমি মানে একদম সে 20 জন ছেলেকে ভরেছি, একদম গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছো, সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপার নেই, একদম ঠেসে, প্রচন্ড ভিড় ট্রেনের মধ্যে যেরকম দাঁড়াতে হয় সেরকম ঠেসে ঠেসে। এই অবস্থায় যদি এবার এই যে যেদিকে পেরেছে সে সেদিকে বেঁকে দাঁড়িয়ে আছে, এইবার যখন তুমি প্রয়োগ করছো সবাই মানে একটা নির্দিষ্ট দিকে তাকাবার চেষ্টা করছে। তাহলে যে বাঁ দিকে বেঁকেছিল, যে পূর্বে বেঁকেছিল সে পূর্ব থেকে হয়তো দক্ষিণে বেঁকার চেষ্টা করছে, যে পশ্চিমে বেঁকেছিল সে পশ্চিম থেকে হয়তো দক্ষিণে বেঁকার চেষ্টা করছে, সবাই ধরো দক্ষিণ দিকে বেঁকবে। তার মানে সহজ কথা বলতে গেলে যে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে নিজেকে মানে রোটেট করানোর চেষ্টা করছে বা ঘোরবার চেষ্টা করছে। এই ঘোরার চেষ্টা করার ঘর্ষণ হচ্ছে, এই ঘর্ষণের মাঝে মাঝে মাইকটা থেকে ভালো রকম ফটাফট এখনো শুনতেই পাচ্ছ না? এখনো হচ্ছে, এখনো হচ্ছে? এখন এবারে ঠিক আছে। আচ্ছা আচ্ছা বেশ বলি। তা তোমার এই তোমার যেটা বলছিলাম, তার মানে পূর্বের দিকে যারা মুখ করে আছে তারাও দক্ষিণে ঘুরে যাবে, পশ্চিমে যারা মুখ করেছিল তারাও দক্ষিণে ঘুরে যাবে, অর্থাৎ আলটিমেটলি সবাই একটা নির্দিষ্ট অভিমুখের মধ্যে ঘুরে যাবে। এবং তার ফলে এই ম্যাগনেটিক ডোমেনগুলো যখন ঘুরতে চাইবে এদের নিজেদের মধ্যে ঘর্ষণ হবে, এবং ঘর্ষণ হবার ফলে তাপ উৎপন্ন হবে। তাই জন্যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে ম্যাগনেটাইজ করার সময় মেটেরিয়ালটা গরম হয়ে যায়। আবার বাইরের চৌম্বকক্ষেত্রটাকে যখন তুমি অফ করে দিয়েছো, সরিয়ে নিয়েছো, তখন আবার তারা কিন্তু আগের জায়গায় ফিরে গেছে। এই আগের জায়গায় ফিরবার শক্তি তারা কোথায় পেল? আগের জায়গায় ফেরবার শক্তি পেল কারণ বাতাসে বা এনভায়রনমেন্টে থার্মাল এনার্জি আছে, তাপ শক্তি আছে, সেই তাপ শক্তির প্রভাবে তারা আবার র্যান্ডামলি আগের মতো ওরিয়েন্টেড হয়ে গেল। এবার মজার ব্যাপার হচ্ছে যে কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে এই তোমার কি বলবো, এই ডোমেনগুলো খুব সহজে ঘুরতে পারে না, অর্থাৎ বহিস্থ চৌম্বকক্ষেত্রের স্ট্রেংথ খুব বেশি হলে তবেই তারা ঘুরতে পারে, তাদের মধ্যে ঘর্ষণটা অত্যন্ত বেশি, তাদেরকে ম্যাগনেটাইজ করা শক্ত, অর্থাৎ তাদেরকে এরকম সুন্দর সুবোধ বালকের মতো সবাইকে একই অভিমুখে মেকিয়ে দেওয়া, এই কাজটা করা বেশ শক্ত। কিন্তু মজাটা হচ্ছে এদের বেলায় এই সবাইকে একই অ্যালাইনমেন্টে আমি সাজিয়ে দিলাম, সাজিয়ে দেওয়ার পর আমি যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা অফ করছি তখন কিন্তু তারা এই অবস্থায় ফেরত আসতে চায় না চট করে, অর্থাৎ তারা এই অবস্থাতেই রয়ে যেতে চায়, কারণ তারা জানে আমি আবার যদি ঘুরতে যাই আমার অনেক কষ্ট, অনেক মানে মানে ফ্রিকশনাল যে রেজিস্ট্যান্সটা অলরেডি ওভারকাম করে সে এরকমভাবে সেরেছে, সেই ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা আবার তাকে আগের এলোমেলো অবস্থায় ফিরে যেতে বাধা দেবে। এই যে ঘটনাটা বললাম এটা কাদের বেলায় সত্যি হয়? যে সমস্ত সাবস্টেন্সের রিটেনটিভিটি বেশি, অর্থাৎ ধারণশীলতা বেশি, অর্থাৎ কি, অর্থাৎ যে সাবস্টেন্সগুলোকে ম্যাগনেটাইজ করলে তারা মানে ম্যাগনেটিজম প্রপার্টিটা মানে রাখতে পারে, ধরে রাখতে পারে ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ যে জিনিসগুলো দিয়ে, যে সাবস্টেন্সগুলো দিয়ে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয়, যেমন স্টিল, স্টিলের ক্ষেত্রে দেখা যায় যে কি বেশি না রিটেনটিভিটিটা বেশি। রিটেনটিভিটি বেশি মানে একবার স্টিলকে তুমি ম্যাগনেটাইজ করলে সে কিন্তু ওই ম্যাগনেটাইজড কন্ডিশনেই রয়ে গেল, এবং তুমি যে দোকান থেকে যে বার ম্যাগনেট কিনতে পাওয়া যায়
সেই বার ম্যাগনেটও এমন মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয় যা রিটেনটিভিটি বেশি, ধারণশীলতা বেশি, অর্থাৎ সে কিন্তু ওই চুম্বক ধর্মটা রক্ষা করতে পারে। কিন্তু কাঁচা লোহার ক্ষেত্রে, সফট আয়রনের ক্ষেত্রে এই ফ্রিকশনাল ড্র্যাগটা কিন্তু কম। সেই জন্যে কাঁচা লোহার ক্ষেত্রে তুমি যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে তুমি কাঁচা লোহাটাকে ম্যাগনেটাইজ করলে, আবার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে সরিয়ে নিচ্ছ যখন, তখন কিন্তু কাঁচা লোহাটা আবার আগের যে তোমার এলোমেলো অবস্থা, অর্থাৎ এরকম র্যান্ডাম ওরিয়েন্টেশনে আবার কিন্তু ফেরত চলে যায়। অর্থাৎ কাঁচা লোহার ক্ষেত্রে রিটেনটিভিটি কম। তাহলে আমরা রিটেনটিভিটি বেশি যার, তার দ্বারা আমরা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে পারি, আর যার রিটেনটিভিটি কম তার দ্বারা টেম্পোরারি ম্যাগনেট তৈরি করতে পারি। কোথাও কোথাও টেম্পোরারি ম্যাগনেটও তৈরি করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা রিটেনটিভিটি কম এরকম পদার্থ চুজ করি। এই ক্ষেত্রে একটা কথা আচ্ছা থাক, এক্ষেত্রে এই কথাটা একটু বলেই রাখি। সেটা হচ্ছে যে আমরা এখন অনেকেই বাড়িতে ইন্ডাকশন ওভেন বলে এক ধরনের ওভেন ব্যবহার করি। সেই ইন্ডাকশন ওভেনের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা, সেটা কিন্তু এই ম্যাগনেটিক ডোমেনগুলোর যে ঘূর্ণনের ফলে যে ঘর্ষণ, সেইটার উপর দায়ী, সেইটার উপর নির্ভর করে আমরা রান্না করতে পারি। কেন না, দেখবে প্রত্যেকটা ইন্ডাকশন ওভেনেই যে কোনো ইউটেন্সিলস চাপানো যায় না, ইন্ডাকশন বেস বিশিষ্ট ইউটেন্সিলস, কুকিং ইউটেন্সিলস আমাদের ব্যবহার করতে হয়। নাও হোয়াট ইজ ইন্ডাকশন বেস? অর্থাৎ দেখবে সেই সমস্ত পাত্রগুলোর তলায় একটা কোনো লোহা জাতীয় পদার্থ একটা লাগানো আছে, স্টিল জাতীয় পদার্থ। সেই স্টিল জাতীয় পদার্থটা সাধারণভাবে এমন মেটেরিয়ালের হয় যার রিটেনটিভিটি যথেষ্ট বেশি। এবার ওই ইন্ডাকশন ওভেনের মধ্যে একটা বিরাট টরয়েডাল কয়েল আছে, বিরাট। সেই কয়েলটার সাহায্যে প্রচণ্ড স্ট্রং এবং প্রচণ্ড হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ওই ইন্ডাকশন ওভেনে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, এমন ম্যাগনেটিক ফিল্ড যে ম্যাগনেটিক ফিল্ডটার ডিরেকশন প্রতি সেকেন্ডে হয়তো কয়েক হাজার হার্জ, মানে কয়েক হাজার বার তারা পাল্টাচ্ছে। অর্থাৎ একটার সময় ওই টরয়েডের হয়তো তলার দিকটা নর্থ পোল, উপরের দিকটা সাউথ পোল, আবার পরবর্তী উপরের দিকটা নর্থ পোল, তলার দিকটা সাউথ পোল। অর্থাৎ বলতে চাইছি যে এই ইন্ডাকশন ওভেনে বেসিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ড, অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার মতো একটা ব্যবস্থা থাকে, হাই ফ্রিকোয়েন্সি, প্রায় কয়েক কিলোহার্জ কি মেগাহার্জ জানি না আমি ঠিক ওর ভ্যালুটা কত, তা ওই রকম একটা জিনিস থাকে যার কাজ হচ্ছে অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা, যে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ ওইটা মুহূর্তে মুহূর্তে পাল্টায়, অর্থাৎ সেকেন্ডে ওই হয়তো কয়েক হাজার বার পাল্টায় এবং সেটা যথেষ্ট স্ট্রং। এবার ব্যাপার হচ্ছে ওই ইন্ডাকশন বেস বিশিষ্ট যে ধরো রান্নার পাত্রগুলো আছে, সেই রান্নার পাত্রগুলোর মধ্যে যে ম্যাগনেটিক ডোমেনগুলো আছে, তারা একবার একটা অভিমুখে অ্যালাইন্ড হলো, অর্থাৎ সবাই একবার এই দিকে অ্যালাইন্ড হলো, পরবর্তী যে মুহূর্তে চুম্বক ক্ষেত্রের অভিমুখ পাল্টে গেল, আবার তারা এই দিকে অ্যালাইন্ড হওয়ার চেষ্টা করলো, আবার পরবর্তী এদিকে অ্যালাইন্ড হওয়ার চেষ্টা করলো। অর্থাৎ এই চুম্বক ডোমেনগুলো, ম্যাগনেটিক ডোমেনগুলো, তাদের মধ্যে একবার মানে মোচড়, আবার পরবর্তী আবার মোচড়, অর্থাৎ তাদের মধ্যে ঘর্ষণজনিত ঘষা মানে রাবিং, এই জিনিসটা কিন্তু ঘটতে লাগলো মাইক্রোস্কোপিক লেভেলে। তাহলে এই ঘর্ষণের ফলে কি হবে? এই ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হবে, ফলে পাত্রটা গরম হয়ে যাবে। এই প্রিন্সিপালে কিন্তু আমার ম্যাগনেটিক ইন্ডাকশন ওভেন যেটা, সেটা কাজ করে। অর্থাৎ তুমি ওখানে কাঁচের পাত্র রাখলে গরম হয় না, তার কারণ হচ্ছে সেখানে ম্যাগনেটিক ডোমেন নেই। তুমি ওখানে অ্যালুমিনিয়ামের পাত্র রাখলে গরম হয় না, কারণ অ্যালুমিনিয়াম ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স নয়। অ্যালুমিনিয়াম, আমরা যে অ্যালুমিনিয়ামের কড়া ইত্যাদিতে যে রান্না করি সাধারণ এলপিজি ওভেনে, সেইটা দিয়ে রান্না করা সম্ভব নয়, কারণ সেখানে কোনো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বা ফেরোম্যাগনেটিক ডোমেন বিশিষ্ট জিনিস নেই। এমনকি লোহার কড়া, যেগুলো আগেকার দিনে বাড়িতে মাটির উনুনে ব্যবহার করা হতো, সেই লোহার কড়া বসালেও বিশেষ সুবিধা হবে না, তার কারণ হচ্ছে সেই লোহার কড়াটার বেসটা থ্যাবড়া বেস নয়।
দেখবে সমস্ত লোহার কড়াগুলোর মানে যেগুলো রান্না করার পাত্র সেগুলো সব থ্যাবড়া বেস অর্থাৎ ফ্ল্যাট বেস, যাতে অনেকটা চুম্বক ক্ষেত্রের অংশ ওই কড়া গ্রহণ করতে পারে, চুম্বক ক্ষেত্র চুম্বক বল অনুভব করাতে পারে। গোল করার ক্ষেত্রে বিশেষ সুবিধা হয় না, এবং প্লাস যে পেটাই করা যেগুলো হয় সেগুলো সব সফট আয়রনের তৈরি, তবেই পিটি তৈরি করা গেছে। স্টিলের কড়া বলতে পারো, কাস্ট আয়রনটাকে স্টিল ঠিক বলা যায় না, তা সুতরাং যাই হোক, একদম স্টেনলেস স্টিল ইস্পাত বললে, যেটা স্টেনলেস স্টিল হতেই হবে এমন নয়, স্টেনলেস স্টিল হলেও হবে, সেটা তো স্টিল। ইস্পাত যে মানে স্টিলের যে কড়া এবং সেটা ফ্ল্যাট বেস যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইন্ডাকশন ওভেনে ব্যবহার করতে পারি। এটা আরেকবার আলোচনায় ফিরবো এই টপিকটা নিয়ে, সেটা এই হিস্টেরিসিস যখন আমরা আলোচনা করব। এই হিস্টেরিসিস কি? হিস্টেরিসিস কি বলতে গেলে, আমরা যখন এখানে আমরা দেখো একটা গ্রাফ এঁকেছি, একদিকে এইচ একদিকে বি, এটাকে বিএইচ লুপও বলে। এই এইচটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ বাংলায় বলা হয় চুম্বকন ক্ষেত্র, আর বিটা হচ্ছে ম্যাগনেটাইজড ফিল্ড বা চুম্বকিত ক্ষেত্র। অর্থাৎ সহজ ভাষায় এইচ হচ্ছে মাস্টারমশাই, বি হচ্ছে ছাত্র। এইচ মাস্টারমশাই চেষ্টা করছেন ছাত্রকে শেখাতে, ছাত্র কতটা শিখছে। মানে মানে স্যার এইচ এর প্রভাবে বি ম্যাগনেটিক ফিল্ডটা ইনডিউস হচ্ছে, এরকম কোনো ব্যাপার? ইয়েস, তার মানে ধরো তুমি একটা তোমার আমি একটা সলিনয়েড দিয়ে যদি ব্যাপারটা ভাবার চেষ্টা করি, সেটা হচ্ছে যে তুমি একটা সলিনয়েড তারের ঘন সন্নিবিষ্ট একটা সলিনয়েড তৈরি করেছো, ভেতরটা ফাঁপা। সেই অবস্থায় তুমি সেই সলিনয়েডের ভিতরে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল কিছু একটা ভরেছো, ধরো ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালই ভরেছো, একটা সিলিন্ড্রিক্যাল মেটেরিয়াল ধরো ভরেছো ওর মধ্যে, ওই কোরটার মধ্যে, সলিনয়েডের মধ্যে। এইবার তুমি যদি ওই সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাও, তাহলে সলিনয়েডটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে একটা। যদি এয়ার কোর হতো, অর্থাৎ ভেতরে যদি কোনো মেটেরিয়াল না থাকতো, কেউ কিছু বলছো? না স্যার, আওয়াজ পাচ্ছি। তা যদি ওইটা ধরো সলিনয়েডটা এয়ার কোর, প্রথমে এয়ার কোর দিয়েই ভাবি, প্রথমে এয়ার কোর, ভেতরে কোনো মেটেরিয়াল নেই, তার মধ্যে তুমি কারেন্ট পাঠাচ্ছ, সলিনয়েডটা ম্যাগনেটের মতো আচরণ করছে। এইটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড, অর্থাৎ এই সলিনয়েডটা কারেন্ট পাঠানোর জন্য যেটুকু কেবলমাত্র ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, দ্যাট ইজ মাই এইচ। বুঝতে পারা গেছে? এইবার আমি তার মধ্যে একটা, ধরা যাক একটা লোহার টুকরো ঢুকিয়েছি। এবার লোহার টুকরো ঢুকানোর ফলে লোহার টুকরোটার মধ্যে যে ফেরোম্যাগনেটিক ডোমেনগুলো আছে, সেটা ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের থেকে বল অনুভব করবে এবং তারা একটা নির্দিষ্ট অভিমুখে সজ্জিত হতে চেষ্টা করবে। ঠিক? এবার ধরো টিফিনের সময় স্কুলে সবাই মাঠের মধ্যে খেলছে, একজন মাস্টারমশাই গিয়ে বললেন, এই আজ যে ঘন্টা খারাপ হয়ে গেছে, ঘন্টা পড়বে না, তোরা চল ক্লাসে চল। দেখা গেল যদি 100টা ছেলে মাঠে খেলে, তার মধ্যে হয়তো 30টা ছেলে সুবোধ বালকের মতো চলে এলো, বাকি 70টা ছেলে মাঠে খেলতেই রইল। মাস্টারমশাই দেখলেন এলো না, আরেকবার যাই, যে রেগে মেগে বললেন যে, হ্যাঁ কথা বললাম কানে গেল না। হ্যাঁ, তখন দেখা গেল আরো হয়তো 40টা ছেলে চলে এলো, তা 30 আর 40 70টা চলে এলো, আর 30টা একদম সেই যাকে বলে কথা শুনে না, বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে কিছু থাকে। তারা তো ও স্যার কি বলছেন বই গেল। হ্যাঁ, তা তখন আরেকজন মাস্টারের সঙ্গে স্যার তোদের অনেকক্ষণ ধরে আসতে বলছেন, শুনতে পাচ্ছিস না তোরা কেউ? তখন দেখলো বেগতিক অবস্থা, এবার ঘরে আসতেই হবে, মানে ক্লাসরুমে ফিরতেই হবে। এবার সবাই মিলে চলে এলো। অর্থাৎ তারপরেও যদি আরো 2-3 জন মাস্টারমশাই গিয়ে ফাঁকা মাঠে গিয়ে হাঁকেন, এই তোরা মাঠ থেকে ঘরে আয়, আর কেউ আসবে না স্যার, সবাই
বাড়িতে চলে এসছে। সবাই চলে ট্রেন এসছে, আছে আসবে নিচ্ছি। সবাই তো চলে এসছে, আর কেউ আসার নেই। তাহলে এইবার আমি না। এই যে রূপকটা বললাম এইটার সঙ্গে এই ঘটনাটাকে মেলাই। কিরকম ভাবে? আমি প্রথমে ধরো ওই সলিনয়েডের মধ্যে কম কারেন্ট পাঠিয়েছি, একটা তুলনামূলকভাবে কম শক্তিশালী একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। কিছু ম্যাগনেটিক ডোমেন সেই তুলনামূলকভাবে কম শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখে সজ্জিত হয়েছে। সবগুলো হয়নি, কিন্তু সব ডোমেনগুলো ঘোরেনি। আমি আস্তে আস্তে কারেন্ট বাড়াচ্ছি সলিনয়েডে। এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডগুলো, মানে ম্যাগনেটিক ডোমেনগুলো, ধরো সব শুধু হয়তো 50টা ডোমেন আছে, 50টার মধ্যে প্রথমে 30টা হয়েছিল, তারপরে আরও 10টা হলো। আমি এইরকম মানে বাইরের সলিনয়েডটার মধ্যে দিয়ে কারেন্ট স্ট্রেংথটা যত বাড়াচ্ছি, তত ওই সলিনয়েডটার জন্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা আমার বাড়ছে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা যত বাড়বে, আস্তে আস্তে একটা সময় দেখা যাবে যত ম্যাগনেটিক ডোমেন ছিল তারা সবাই সুবোধ বালকের মতো একটা নির্দিষ্ট অভিমুখে সজ্জিত হয়ে গেছে। এরপরেও যদি আমি কারেন্ট বাড়াই, আর কোনো নতুন করে ম্যাগনেটিক ডোমেন কি ওই অভিমুখে সজ্জিত হতে পারবে? কারণ যারা ছিল সবকটাই তো সজ্জিত হয়ে গেছে, আর নতুন করে তো সজ্জিত হবার কেউ নেই। তাহলে আমি যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য দায়ী যে সলিনয়েডের মধ্যে দিয়ে পাস করা কারেন্ট, সেই কারেন্টটাকে যদি বাড়াই, তাহলে কিন্তু আর তোমার ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ডোমেনগুলো আর নতুন করে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে অ্যালাইন্ড হবার সুযোগ নেই কোনো। অর্থাৎ এটা তো বুঝতে পারছো যে একটা করে ম্যাগনেটিক ডোমেন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন্ড হচ্ছে, এবং তার ফলে এক্সটার্নাল ম্যাগনেট, মানে ওই ম্যাগনেটিক ডোমেনগুলো ঘোরবার ফলে ওই যে মেটেরিয়ালটা, অর্থাৎ ওই লোহার চেয়ে স্টিলের যে সিলিন্ডারটা তুমি কোর হিসেবে ঢুকিয়েছো সলিনয়েডের মধ্যে, সেইটা আস্তে আস্তে তার দরুন যেটুকু ম্যাগনেটিক ফিল্ড, সেটা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। এইবার সব তোমার ডোমেনগুলো অ্যালাইন্ড হয়ে গেল, আর আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আর একটু স্ট্রং যদি করি, তাহলে আর স্ট্রঙ্গার হবার আর কোনো চান্স নেই। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ও ম্যাগনেটিক স্যাচুরেশনে পৌঁছে গেল, যে স্যাচুরেশনের কথা এর আগেও আলোচনা করেছিলাম। হিস্টেরিসিস লুপটা বেসিক্যালি এই ঘটনাটাকেই ব্যাখ্যা করে। অর্থাৎ প্রথমে আমরা শুরু করব এই ও থেকে। ও হচ্ছে অরিজিন, এখান থেকে শুরু করব। এইচ মানে হচ্ছে ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট যেটা, সেটা বাড়ানোর ফলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিনোটেড বাই এইচ। অ্যান্ড মেটেরিয়ালের ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ যত বেশি ম্যাগনেটিক ডোমেন ওই দিকে অ্যালাইন্ড হচ্ছে তার ডিরেকশনের জন্য এই বি। এইবার আমি এক্সটার্নাল সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট আস্তে আস্তে বাড়িয়েছি। এবার আস্তে আস্তে এইটুকুতে তখন বিশেষ কিছু মানে রেসপন্ড করেনি, মানে ওই আর কি, প্রথমে মাস্টারমশাই অল্প করে গিয়ে হাঁকলেন, এই তোরা ক্লাসে ফের, কেউ পাত্তাই দিল না। আস্তে আস্তে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ছে, এই কার্ভটা এরকম উঠছে, মানে এইচ বাড়ার সঙ্গে সঙ্গে তার মানে বিও বাড়ছে, অর্থাৎ মেটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ডোমেনগুলো অ্যালাইন্ড হচ্ছে। আমি এইচ বাড়াচ্ছি, বি বাড়ছে, এইচ বাড়াচ্ছি, বি বাড়ছে, এইচ বাড়াচ্ছি, বি বাড়ছে। এই অবস্থায় গিয়ে কার্ভটা এরকম ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট বা হরিজন্টাল উইথ দ্য এইচ অ্যাক্সিস। মানে এইচ অ্যাক্সিসের সঙ্গে হরিজন্টাল হয়ে যাওয়ার অর্থ কি? আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়িয়ে চলেছি, কিন্তু ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ডিউ টু অ্যালাইনমেন্ট অফ ডোমেন্স সেটা আর বাড়ছে না। অর্থাৎ আমি এখানে এইচ যদি বাড়িয়ে যাই, এই কার্ভটা এরকম এদিকে সহজভাবে এরকমভাবে প্যারালালি এগোতে থাকবে। যে ঘটনাটা তোমাদের বললাম, অর্থাৎ যতগুলো ডোমেন ছিল ওই মেটেরিয়ালটার মধ্যে সবগুলোই অ্যালাইন্ড হয়ে গেছে, কেউ আর কিন্তু আনঅ্যালাইন্ড নেই। সেই অবস্থায় আমরা ম্যাগনেটিক স্যাচুরেশনে পৌঁছে গেছি। এবার আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে কমাচ্ছি মানে কি করে কমাবো? সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্টটাকে কমাচ্ছি, সেটা তো আমার হাতে। কারেন্ট কমাচ্ছি, কমাতে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কমছে, এই ম্যাগনেটিক ডোমেনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড বি ফিল্ড সেটাও কমতে একটা সময় এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে গেল, অর্থাৎ তুমি সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট জিরো করে দিলে। সেই অবস্থায় কিন্তু বির ভ্যালুটা জিরো হলো না, অর্থাৎ সমস্ত
ম্যাগনেটিক ডোমেনগুলো যারা ওই নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়েছিল তারা সবাই কিন্তু এলোমেলো হয়ে গেল না। কিছুটা পরিমাণ কিছু সংখ্যক ডোমেন কিন্তু তখনও ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখে, আয়কার যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ সেই অভিমুখে রয়ে গেল। সেই জন্যে এই একটা রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন দেখাচ্ছে। এটাকে একটা রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন বলা হয়, কারণ হচ্ছে অর্থাৎ তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নেই, অথচ তোমার মানে তোমার সাবস্টেন্সটা ম্যাগনেটাইজড হয়ে আছে। এবং এই যে লেন্সটা, এই লেন্সটা যে মেটেরিয়ালের ক্ষেত্রে যত বেশি, মন দিয়ে ভাবো, সেই মেটেরিয়াল তত গুড পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করবে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড 0, অথচ মেটেরিয়ালটা কিন্তু নিজের ম্যাগনেটিক প্রপার্টিটাকে ধরে রেখেছে। অর্থাৎ এই লেন্সটা যার যত বেশি হবে, যে মেটেরিয়ালের আমরা অনেক রকমের মেটেরিয়ালের বিএইচ লুপ এঁকে দেখব, যার বেলায় এটা বেশি হবে সেটা গুড পার্মানেন্ট ম্যাগনেট তৈরি হবে, আর যার ক্ষেত্রে কম হবে সে টেম্পোরারি ম্যাগনেট ভালো হবে কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট ভালো হবে না। এইবার দেখা গেল আমরা সলিনয়েডের মধ্যে দিয়ে যে ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছিলাম তার রিভার্স ডিরেকশনে আমি কারেন্ট পাঠাতে আরম্ভ করলাম। তাহলে আমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পাল্টে গেল, আমি নেগেটিভ দিকে যাচ্ছি এখন। এই নেগেটিভ, এই এতটা এক্সট্রা নেগেটিভ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে দেখলাম এই রেসিডুয়াল ম্যাগনেটাইজেশনটা 0 হলো। অর্থাৎ এতটা আমার এক্সট্রা নেগেটিভ ডিরেকশনে বা উল্টো ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তবে বাবুরা 0 হলো। অর্থাৎ মানে তারা মানে সেই আর কি, টিফিনের ঘন্টা পড়ে গেছে, এতই সব মন দিয়ে পড়াশোনা করছে, কেউ আর মাঠে যাচ্ছে না আর কি। কিছু ছেলে আছে, হ্যাঁ, তাদেরকে আবার মাস্টারমশাইরা গিয়ে বললেন, ওরে যা যা মাঠে যা মাঠে যা মাঠে যা, এতক্ষণ মাঠ থেকে ফেরবার জন্য বলছিলেন, সেটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন ছিল, এখন মাস্টারমশাইরা বলছেন মাঠে যেতে, তাহলে তার ডিরেকশনটা, তার মানে কথার ডিরেকশনটা উল্টে গেল। তবে এই এত কথা বলার পর সেই ভালো সুবোধ বালকরা তখন আবার মাঠের দিকে গেল, অর্থাৎ তাদের মানে যে ডিরেকশনে অলরেডি তারা অ্যালাইন হয়েছিল সেই ডিরেকশনে রইল না। এইবার আমি বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বাড়াচ্ছি, এইচ বাড়ছে নেগেটিভ ডিরেকশনে, বিও বাড়ছে নেগেটিভ ডিরেকশনে। এটা দেখো থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট মানে বি এইচ দুটোই নেগেটিভ। তার মানে আগে যেদিকে চুম্বক ভ্রামকগুলো অ্যালাইন্ড হয়েছিল তার উল্টো ডিরেকশনে অ্যালাইন্ড হচ্ছে, হতে হতে এইখানে গিয়ে আবার তারা ম্যাগনেটিক স্যাচুরেশনে পৌঁছে গেল। অর্থাৎ সবাই ওই ম্যাগনেটিক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে অ্যালাইন্ড হয়ে গেল। এরপরেও যদি আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নেগেটিভ ডিরেকশনে বাড়িয়ে যাই তাহলে এরকম প্যারালাল হয়ে যাবে, প্যারালাল টু এইচ অ্যাক্সিস হয়ে যাবে, নেগেটিভ এইচ অ্যাক্সিস। এই অবস্থায় আবার আমি এইচ কমাচ্ছি মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কমাচ্ছি, সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট কমাচ্ছি, কমাতে কমাতে এই জায়গায় এলাম, সলিনয়েডের মধ্যে কারেন্ট 0 করে দিলাম। সেই অবস্থাতেও খানিকটা ম্যাগনেটিজম রেসিডুয়াল ম্যাগনেটিজম এর মধ্যে স্টোরড হয়ে রইল, ডিউ টু বলতে পারো রিটেনটিভিটির কারণে স্টোরড হয়ে রইল। আবার এতটা এবার পজিটিভ ডিরেকশনে সলিনয়েডের মধ্যে কারেন্ট পাঠালে, অর্থাৎ পজিটিভ ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড আবার এতটা দিলে, তখন দেখা যাবে এই রিটেন করেছিল যে ম্যাগনেটিজমটা সেটা তখন 0 হচ্ছে। আবার যদি তুমি এইচ বাড়াও তখন দেখবে গ্রাফটা আবার কন্টিনিউ করছে অ্যালং দিস ডিরেকশন। অর্থাৎ আমি এইচ একবার পজিটিভ ডিরেকশনে বাড়াচ্ছি, আবার কমিয়ে 0 করছি, আবার নেগেটিভ ডিরেকশনে বাড়াচ্ছি, আবার 0 করছি, আবার পজিটিভ ডিরেকশনে বাড়াচ্ছি। অর্থাৎ এই ঘটনাটা যদি করতে থাকি এরকম একটা লুপ পাবো। লুপ কেন? ভেতরে দেখো এই যাতায়াতের পথটা কিন্তু এক নয়, অর্থাৎ যে পথে যাচ্ছে কার্ভটা সেই পথেই কিন্তু ফিরছে না। তাহলে এটা একটা লুপ তৈরি হচ্ছে। এবং শুরুটা কিন্তু লুপ থেকে হয়নি, শুরুটা এখান থেকে হয়েছিল, এখান থেকে গিয়ে এখানে পৌঁছেছিল, ব্যাস সেই যে পৌঁছে গেল, আর কিন্তু আর অরিজিনে ফেরার গল্প নেই। এবার কিন্তু এই ঘটনাটাই চলতে থাকছে। তো ব্যাপার হচ্ছে যে এই যে ঘটনাটা, মানে এই যে ঘটনাটা ঘটছে এটাকেই বলা হয় হিস্টেরিসিস। এর বাংলা নেই মনে হয়, হিস্টেরিসিস বলে। এবং বুঝতেই পারছো লুপের এরিয়া যত বেশি হবে তত রিটেনটিভিটি তার মানে বেশি, সেই সাবস্টেন্সের রেসিডুয়াল ম্যাগনেটিজম বেশি, এগুলো তো বুঝতেই পারছো। ফলে তার বেলায় যদি এই বিএইচ লুপটা খুব ঘন ঘন চালানো হয়, অর্থাৎ এই ফ্রিকোয়েন্টলি, তাহলে ব্যাপার হচ্ছে
তোমার বুঝতেই পারছো ডোমেনগুলো একবার নিমেষের মধ্যে বাঁ দিকে ঘুরছে, একবার ডান দিকে ঘুরছে। অর্থাৎ আমাদের ইন্ডাকশন ওভেনের পাত্রের ক্ষেত্রে যেটা হয়, ফলে ইন্ডাকশন ওভেনের পাত্রগুলো গরম হয়ে যায়। ওখানে ওই কয়েক কিলো হার্জ, কয়েক হাজার কিলো হার্জ এরকম যে তোমার ফ্রিকোয়েন্সি ম্যাগনেটিক ফিল্ডে ব্যবহার করা হয়, তার ফলে এই এই যে বিএইচ লুপের এই যে আনাগোনাটা, এটা সেকেন্ডের মধ্যে ওই কয়েক হাজার বার হয়ে যায়। ফলে তার মানে ডোমেনগুলো অত দ্রুত তোমার নিজেদের অভিমুখ পাল্টাতে থাকে। তাহলে পাল্টালে কি হবে? না পাল্টালে গরম হয়ে যাবে। এবং যে মেটেরিয়ালের বিএইচ লুপ যত মোটা, অর্থাৎ এই স্থানের ক্ষেত্রফল যত বেশি হবে এই মাঝখানের অংশটা, তত সেই মেটেরিয়ালটা গরম হবে বেশি। অর্থাৎ সে তেমন হিট ডিসিপেট করছে বেশি, কারণ তার রিটেনটিভিটি বেশি। সে চট করে পুরনো অবস্থায় ফেরত যেতে চাইছে না, সে যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকতে চাইছে। আর যে মেটেরিয়ালের এই বিএইচ লুপটা পাতলা হবে, সরু হবে, তার ক্ষেত্রে রিটেনটিভিটি কম, কারণ তার ক্ষেত্রে গরম মানে তাপ উৎপন্ন বা হিট জেনারেট কম হবে, কারণ ঘর্ষণ তার ক্ষেত্রে কম। এই ব্যাপারটাই বর্ণনা করে লেখা আছে এর মধ্যে। তো তার মানে ইন্ডাকশন ওভেনে যেগুলো ইউজ করে সেটা বিএইচ লুপটা কম হয়। বিএইচ লুপটা বেশি হতে হবে, কম হলে তো গরমই হবে না। এই যে বিএইচ লুপ ও সরি, বেশি হলে গরম হবে, সরি। অফ লো রিটেনটিভিটি আর অফ হাই রিটেনটিভিটি, বুঝতে পারলে কি বলছি? ক্লিয়ার প্রণতব? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে এই অবধি থাক। ম্যাগনেটিক এলিমেন্টস অফ দ্য আর্থ পরের দিন পড়াবো, আমি দিয়ে দেব। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যেটা দিলাম এটা মানে যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়। বই পড়বে আর অতি অবশ্যই আজকের পড়ার ভিডিওটা সময় নিয়ে কিন্তু দেখবে। বিশেষ করে এইখানে স্টেপগুলো লেখা আছে, যদি ভুলে যাও কোনটা থেকে কোনটা, সেই জন্যে বুঝতে সুবিধা হবে। দয়া করে না, আর না হলে যদি না করো তাহলে কিন্তু এই সব মানে একদম মনে হবে ফ্ল্যাট। আমি এতক্ষণ যে বকবক করলাম, মানে আমি এই বকবক করতে গিয়ে যদি একটু অন্যমনস্ক হই, তাহলে কিন্তু আমিও বলতে গিয়ে খেই হারিয়ে ফেলতাম। তা সুতরাং একটু সময় নিয়ে একটু পড়ো, নিজেরা পড়ো, কারণ মাথায় তো ঢোকাতে হবে জিনিসটা।